1989 সাল, কলকাতা। এই শহরের ইতিহাসে এমন একটা সময় ছিল যখন মানুষ রাত্রে ঘুমোতে ভয় পেত। ফুটপাতে, বন্ধ দোকানের সামনে বা পার্কে যারা রাত কাটাতো তাদের কাছে অন্ধকার মানে ছিল মৃত্যু। রাত্রির নিস্তব্ধতা ভেঙে একটা ছায়া বেরিয়ে আসতো। তার হাতে কোনো বন্দুক, ছুরি বা ধারালো অস্ত্র ছিল না। যদি কিছু ছিল তাহলে সেটা হচ্ছে একটা কংক্রিটের ব্লক বা পাথর, যার ওজন ছিল প্রায় 30 থেকে 40 কিলো। সে হঠাৎ নিঃশব্দে এগিয়ে আসতো, আর সেই বিশাল পাথরটা সরাসরি ঘুমন্ত মানুষের মাথার উপর ফেলে দিত। আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে মাথার আসল আকৃতি নিশ্চিহ্ন হয়ে যেত। কোনো চিৎকার নেই, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। যদি কিছু বেঁচে থাকতো তাহলে সেটা ছিল একটা আনআইডেন্টিফাইড ডেড বডি, আর ঠিক সেই ডেড বডির সামনেই পড়ে থাকা একটা বিশাল আকারের রক্তমাখা পাথর। হ্যালো ভিউয়ার্স, আমার নাম কৃষাণু চ্যাটার্জি, আর আজ আমরা ইনভেস্টিগেট করব ইন্ডিয়ান ক্রাইম হিস্ট্রির অন্যতম একটা হারহীন করে দেওয়া মার্ডার মিস্ট্রি, সেই সিরিয়াল কিলারের যাকে পুলিশ, ডিটেকটিভ সকলেই ধরতে অসফল হয়েছিল। টুডে ইন দিস ভিডিও উইল আনফোল্ড দ্য রিয়েল স্টোরি অফ দ্য স্টোনম্যান অফ কলকাতা। জুন 1989। কলকাতাতে তখন অসহ্য গরম। শহরের গরিব মানুষ, ভিখারি আর সেই সব লোক যাদের থাকার কোনো বাড়ি ছিল না, তারা তখন ফুটপাতে বা রাস্তার ধারে ঘুমিয়ে রাত কাটাতো। কিন্তু তারা হয়তো জানতো না যে খুব শীঘ্রই এই নিশ্চিন্তের ঘুম তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। আর এইখান থেকেই সব কিছু শুরু হয়। প্রথম মৃতদেহটা পাওয়া যায় মধ্য কলকাতার একটা অন্ধকার গলিতে। লোকটার মাথা এমনভাবেই থেতলে দেওয়া হয়েছিল যে পুলিশ বা অন্যান্য কেউ তার মুখ দেখে তাকে আইডেন্টিফাই পর্যন্ত করতে পারেনি। না কোনো এফআইআর, আর না কোনো আই উইটনেস। আর যদি এভিডেন্স বলতে কিছু ছিল, সেটা হচ্ছে সেই ডেড বডির ঠিক পাশেই পড়ে থাকা একটা বিশাল আকারের রক্তমাখা পাথর। পুরো ঘটনাটা দেখে পুলিশ আন্দাজ লাগায় যে এই মার্ডারটা নিশ্চয়ই কোনো লোকাল ঝামেলার ফলে হয়েছে, কারণ এরকম মানুষদের নিজেদের মধ্যে প্রায় ঝগড়া ঝামেলা হয়ে থাকতো। আর যেহেতু কোনো উইটনেস ছিল না, কোনো এফআইআর রেজিস্টার করা হয়নি, আর ভিকটিমকে আইডেন্টিফাই করা পসিবল ছিল না, তাই কেস আস্তে আস্তে ক্লোজ হওয়ার দিকে এগিয়ে যায়। কিন্তু কেস ক্লোজ হওয়ার আগে আবার একটা মার্ডার, একদম ঠিক সেইভাবে যেভাবে আগের মার্ডারটা করা হয়েছিল। ঘুমন্ত মানুষ, আর মাথার ওপর সেই ভারী পাথরের আঘাত। এরপর আরও একটা, আর তারপর আরও একটা। এই ঘটনাটা পুরো শহরে ছড়িয়ে যায়, আর তারপর থেকে কলকাতার মানুষ রাত্রে ঘুমোতে ভয় পেতে শুরু করে, স্পেশালি তারা যারা ফুটপাতে বা রাস্তার ধারে ঘুমিয়ে রাত কাটাতো। পুলিশ বুঝতে পারে এটা কোনো সাধারণ ক্রাইম নয়। শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটা সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার। খবরের কাগজে, মিডিয়াতে আর চারিপাশে এর চর্চা শুরু হয়, আর তার নাম দেওয়া হয় দ্য স্টোনম্যান। স্টোনম্যান প্রত্যেকটা মার্ডার সেম প্যাটার্ন ফলো করে আর একদম নিখুঁতভাবে করতো। প্রথমত স্টোনম্যান শুধু তাদেরকে টার্গেট করত যাদের কোনো পরিচয় ছিল না, মানে এমন মানুষ যাদের মৃত্যুর পর কেউ পুলিশের কাছে তাদের খোঁজ নিতে বা মিসিং কমপ্লেন্ট রেজিস্টার করাতে আসবে না। দ্বিতীয়ত, মার্ডারগুলো হতো রাত 2টো থেকে ভোর 4টের মধ্যে, যখন শহর প্রায় ফাঁকা আর মানুষজন সকলেই ঘুমোচ্ছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো, এই মার্ডারগুলো কোনো একটা পার্টিকুলার ওয়েপন বা অস্ত্র দিয়ে করতো না। রাস্তার পাশে পড়ে থাকা ভারী পাথরই সে ওয়েপন হিসেবে ইউজ করতো। ফলে ফরেন্সিক টিম বা পুলিশের কাছে কোনো প্রমাণ খুঁজে বের করার কোনো উপায়ই ছিল না। সাধারণত যদি সে এই মার্ডারগুলো কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে করতো, তাহলে পুলিশ সেই অস্ত্র খোঁজার চেষ্টা করতো, বা এমন মানুষদের সাসপেক্ট লিস্টে রাখতো যারা সেই ধরনের অস্ত্র ক্যারি করছে। কিন্তু মার্ডারগুলো হচ্ছিল মাথায় ভারী পাথরের আঘাত পেয়ে। যেটা কিলার সে আশেপাশে কোনো একটা জায়গা থেকে নিয়েই করতো, তাই তাকে খুঁজে বের করা পুলিশের জন্য মুশকিল হয়ে যায়। আর তখনকার টাইমে ফরেন্সিক্স এত অ্যাডভান্স ছিল না যে তারা কোনো একটা আনইভেন পাথর বা কংক্রিটের সারফেস থেকে ফিঙ্গারপ্রিন্ট ট্রেস করতে পারবে। এইসবের ফলে পুলিশ কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না যেটা তারা ফলো করে মার্ডারারকে ধরবে। আগস্ট মাস ঢুকতে না ঢুকতেই মৃত্যুর সংখ্যা ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করে। কলকাতা পুলিশের কাছে কোনো ক্লু না থাকা সত্ত্বেও তারা খুব ডেসপারেট হয়ে পড়ে কিলারকে ধরার জন্য, কারণ দিন দিন ভিকটিমদের সংখ্যা বেড়ে যাচ্ছিল। শহরের সব স্ট্রিট লাইট সারা রাত জ্বালিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়, আর তার সাথে সাথে পুলিশ শুরু করে অপারেশন ডিকয়। সিভিল ড্রেসে পুলিশ অফিসাররা ছেঁড়া নোংরা জামা কাপড় পরে ভিখারি সেজে ফুটপাতে শুয়ে থাকতো। উদ্দেশ্য ছিল একটাই, স্টোনম্যান তাদের ওপর হামলা করলে তাকে হাতে নাতে ধরে ফেলা। কিন্তু স্টোনম্যানকে ধরা এতটাও সহজ ছিল না। উইথ লাক ইন হিজ ফেভার বলা হোক বা তার ইন্টেলিজেন্স, হামলাও হয়ে যাচ্ছিল আর ভিখারিরা মারাও যাচ্ছিল।
কিন্তু স্টোনম্যান তাদের মধ্যে কোনো ভিখারি সেজে থাকা পুলিশের ওপর হামলাই করেনি, বরং যে রাস্তায় পুলিশ পেট্রোল দিচ্ছে তার ঠিক 2 গলি পরদিন সকালে আর একটা থেতলে যাওয়া লাশ পাওয়া যেত। ঘটনাগুলো এমনভাবেই ঘটে যাচ্ছিল যে দেখে মনে হচ্ছে সে হয়তো পুলিশদের সাথে খেলা করছে। এমন একটা সময় আসে যখন পুলিশ শুধুমাত্র ক্রাইম প্যাটার্ন ফলো করে প্রায় 100 জনের মতন সাসপেক্টকে অ্যারেস্ট করে। কিলার প্রায় 30-40 কেজির কংক্রিট পাথর তুলে ঘুমন্ত মানুষের মাথায় আঘাতগুলো করত। একটা 30 থেকে 40 কেজির পাথর তোলা কোনো একটা সাধারণ বা দুর্বল মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাই এই সাসপেক্ট লিস্টে কিছু সাসপেক্ট সেই দলে পড়তো যারা সেই কংক্রিট পাথর তোলার ক্ষমতা রাখে। সাসপেক্ট লিস্টে এমনও কিছুজন ছিল যারা মানসিক রোগে ভুগছিল, আর বাকি ছিল তারা যারা ঘটনা ঘটে যাওয়ার সময় আশেপাশের এলাকায় বিনা কোনো কারণে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন কারোর বিরুদ্ধেই কোনো সলিড এভিডেন্স খুঁজে পাওয়া যায়নি, তখন পুলিশ তাদেরকে ছাড়তে বাধ্য হয়। ক্রাইম ইনভেস্টিগেশন এগোতে থাকে আর তার সাথে বেরিয়ে আসে এক নতুন তথ্য। ঠিক 4 বছর আগে 1985 থেকে 1987 সালের মধ্যে মুম্বাই শহরের সিয়নের কিংস সার্কেল এরিয়াতে ঠিক একই ধরনের মার্ডারের সিরিজ চলেছিল। সেখানেও প্রায় 12 জন মানুষকে একইভাবে ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে মেরে ফেলা হয়। কলকাতা পুলিশের মতনই মুম্বাই পুলিশ তাকে ধরার বহু চেষ্টা করে, কিন্তু কোনো ক্লু বা এভিডেন্স খুঁজে না পাওয়ায় তারা তাকে ধরতে অসফল হয়। সেখানেও তার নাম দেওয়া হয়েছিল দ্য স্টোন ম্যান। এইটা জানার পর কলকাতা পুলিশের মাথায় একটা প্রশ্ন আসে, 4 বছর আগে মুম্বাই যে এতগুলো মানুষ নিজেদের জীবন হারিয়েছে, আর এখন মানে 1989 সালে যে কলকাতার এতগুলো মানুষ নিজের জীবন হারাচ্ছে, তার জন্য কি শুধুমাত্র একজনই দায়ী? এরা কি একই ব্যক্তি? সে কি 1987 সালে মুম্বাই ছেড়ে কলকাতায় পালিয়ে এসে এসব হতে আবার শুরু করে, নাকি কলকাতার কিলার ছিল একজন কপিক্যাট যে হয়তো কোনো খবরের কাগজে মুম্বাইয়ের এই হত্যাকাণ্ডর ঘটনা পড়ে ইনফ্লুয়েন্স হয়েছিল? তারপর একটা সময় আসে যখন এই খবরটা মিডিয়াতে আর সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি ছড়িয়ে পড়ে, যার ফলে ক্রিমিনালের ব্যাপারে নতুন নতুন থিওরি তৈরি হতে শুরু করে। কিছু ক্রিমিনোলজিস্টের মতে এটা হয়তো কোনো একটা বিশাল শক্তিশালী মানুষের কাজ ছিল, যে ট্রেনে ঘুরে বেড়াতো আর আশেপাশে শুয়ে থাকা ঘুমন্ত মানুষদের নিজের শিকার বানাতো। কেউ কেউ মনে করে এটা কোনো সাধারণ মানুষের কাজ ছিল না। অনেক ডিটেকটিভ দাবি করে যে এই মার্ডারগুলোর পেছনে একটা স্পেসিফিক প্যাটার্ন ছিল। মৃতদেহগুলো প্রায় অদ্ভুত ভঙ্গিতে ফেলে রাখা হতো, আর ঠিক তার আশেপাশে রক্ত দিয়ে অদ্ভুত চিহ্ন আঁকা থাকতো। এদের মতে স্টোনম্যান কোনো একটা ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনার অংশ ছিল, যে এই সাধারণ মানুষগুলোকে অমাবস্যা বা কালী পূজার রাত্রে মেরে তাদের বলি দিত। কিছু থিওরি এটাও সাজেস্ট করে যে স্টোনম্যান হয়তো তার ছোটবেলায় এই ফুটপাতে জীবনযাপন কাটানো লোকেদের কাছে মানসিক বা শারীরিক অত্যাচারের শিকার হয়েছে, আর তার বদলা নেওয়ার জন্যই সে এই হত্যাগুলো করে আসছে। কিন্তু এই থিওরির মধ্যে কোনোটাই পুলিশ আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আর তারপর হঠাৎ করে এই হত্যাকাণ্ড বন্ধ হয়ে যায়। যেভাবে সে অন্ধকার থেকে বেরিয়ে এসেছিল, ঠিক সেইভাবে সে অন্ধকারের বুকে আবার মিলিয়ে গেল। 1989 সালের পর থেকে কলকাতা, মুম্বাই বা অন্যান্য কোথাও স্টোনম্যানের হামলা আর কোনোদিনও হয়নি। তাহলে এইবার প্রশ্ন শুধু একটাই, শেষমেশে কি হলো স্টোনম্যানের? সে কি মারা গেছে, নাকি সে অন্য কোনো অপরাধের ফলে বন্দী আছে, নাকি সে আজও আমাদের শহরের রাস্তায় এক বৃদ্ধের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, যার রক্তের নেশা আজ হয়তো মিটে গেছে? আমরা হয়তো কোনো দিনও জানতে পারবো না। এটাই ছিল আজকের ঘটনা, দ্য স্টোনম্যান মার্ডার্স। ইন্ডিয়ান পুলিশ হিস্ট্রির সব থেকে বড় ব্যর্থতা আর কলকাতা রাস্তার সব থেকে রহস্যময় এক হত্যাকাণ্ড। আপনাদের কি মনে হয়, স্টোনম্যান কি একজন সাইকোপ্যাথ ছিল, কোনো কপিক্যাট, নাকি কোনো তান্ত্রিক যে ব্ল্যাক ম্যাজিকের কারণে এই হত্যাগুলো করছিল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ট্রু ক্রাইম স্টোরিজ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব জলদি একটা নতুন ঘটনার সঙ্গে। ততদিনের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার।